জনগণকে সক্ষম করাই বিএনপির লক্ষ্য জানালেন তারেক রহমান। অনিয়ম বন্ধের ভয়ে একটি দল পরিবর্তনের বিপক্ষে বলছেন জামায়াত আমির। মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে ভোট কেন্দ্রে, গোপন কক্ষে তোলা যাবে না ছবি। সকাল 7:30টায় শেষ হচ্ছে প্রচারণা। গণভোটে হ্যাঁ জিতলে বদলে যাবে দেশের ভবিষ্যৎ, বললেন প্রেস সচিব। 2-1 দিনেই জানানো হবে উপদেষ্টাদের সম্পদের বিবরণী। এবং র্যাব ডিজিএফআই এর বিলুপ্তি চাইলেন সাবেক সেনাপ্রধান। পুলিশের রাজনৈতিক ব্যবহার বন্ধের চেষ্টা চলছে, জানালেন ডিএমপি কমিশনার। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের দক্ষ মানব সম্পদে রূপান্তর করার প্রতিশ্রুতি দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আরও বলেন, আমাদের মূল উদ্দেশ্য ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা। অন্যদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের পরিবর্তনে একটি মহল বাধা হয়ে দাঁড়িয়েছে, কারণ পরিবর্তন হলে তাদের অনিয়ম বন্ধ হয়ে যাবে। সোমবার সন্ধ্যায় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে দেওয়া পৃথক ভাষণে এসব কথা বলেন তারা। নাজমুল ইসলামের প্রতিবেদন। গণতান্ত্রিক উত্তরণের এক ঐতিহাসিক নির্বাচন উপলক্ষে প্রথমবারের মতো রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এতে গুরুত্ব পায় বেকারত্ব, নারীর অধিকার এবং কৃষির টেকসই উন্নয়ন। পরিবারগুলোর নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এ সময় তিনি বলেন, দেশে বর্তমানে 27 লাখ বেকার জনগোষ্ঠী রয়েছে। ক্ষমতায় গেলে শিক্ষিত তরুণ তরুণীদের কর্মসংস্থানে যুক্ত করতে আর্থিক সহায়তা ও প্রণোদনা প্রদান করা হবে। বিপুল সংখ্যক বেকারের অধিকাংশই 15 থেকে 29 বছর বয়সী। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে বিএনপি শিক্ষিত তরুণ তরুণীদের জন্য 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছর কিংবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বিশেষ আর্থিক ভাতা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের নাগরিকদের দুর্বল রেখে কোনো রাষ্ট্রই উন্নত হতে পারে না। তাই আমাদের প্রথম অগ্রাধিকার হবে জনগণকে শক্তিশালী ও সক্ষম করে তোলা। নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনোই শক্তিশালী হয়ে উঠতে পারে না। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশের ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুরই টেকসই হবে না। এদিকে নিজের বক্তব্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান পরিবর্তনের সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়ে বলেন, একটি মহল পরিবর্তন চায় না। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা শুধু ঘরের 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তারা সমাজের মূলধারায় নেতৃত্ব দেবে। আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে, কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বোনকে, মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। এদিকে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তার ভাষণে বলেন, দুর্নীতিবাজদের আশ্রয়দাতা রাষ্ট্র কখনো জনগণের আস্থা অর্জন করতে পারে না। মানবিকতা ছাড়া শান্তি আসে না, আর জালিম ও দুর্নীতিবাজদের আশ্রয়দাতা রাষ্ট্র কখনো জনগণের আস্থা অর্জন করতে পারে না। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে ঠাকুরগাঁও 1 আসনের জামালপুর ইউনিয়নে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আহ্বানও জানান তিনি। তারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলতে শুরু করছে যে দাঁড়িপাল্লাকে ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। তাই আমি অনুরোধ করবো মা বোনদেরকে, ভাইদেরকে, কোনো বিভ্রান্ত না হয়ে দেশের উন্নয়নের জন্য, আমাদের 71 সালের স্বাধীনতাকে ধারণ করবার জন্য, 24 জুলাইয়ের যুদ্ধকে ধারণ করবার জন্য আসুন 12 তারিখে ধানের শীষে ভোট দিয়ে আমাদের তারেক রহমানকে প্রধানমন্ত্রী করি।
বিএনপির অবশ্যম্ভাবী বিজয়ের প্রেক্ষিতে একটি নির্দিষ্ট দলের আচরণ নানা অপপ্রচারের মাধ্যমে প্রকাশিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। বলেন, মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া দলটির প্রধানও মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান বলে দাবি করছে। ইসলামী পোশাকের অপব্যবহার করে কেউ মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে সেটি হবে দুঃখজনক। দলটি ইসলামকে অপব্যবহার করে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মাহাদি আমিন। বিএনপির এই অবশ্যম্ভাবী বিজয়ের প্রেক্ষিতে একটি নির্দিষ্ট দলের আচরণ নানা অপপ্রচারের মাধ্যমে প্রকাশিত হয়েছে। যে রাজনৈতিক দলটি মুক্তিযুদ্ধের সময় দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আজকে সেই দলটির প্রধান বলছেন তিনিও নাকি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। যে দলটি প্রতিটি পদে পদে নারী বিদ্বেষী আচরণ করছে, তারাই আবার নারীদেরকে ভোট চাওয়ার জন্য ঘরে ঘরে পাঠাচ্ছে। নির্বাচনে ভরাডুবির হতাশা থেকেই চোরাই পথে ক্ষমতায় যাওয়ার পায়তারা চলছে বলে অভিযোগ করলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর জয়ী হলে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনের প্রত্যয় ঢাকা 13 আসনের জোট প্রার্থী মামুনুল হকের। এদিকে কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠিন হাতে দমনের হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী সমাবেশে যোগ দেন হাজারো নেতাকর্মী সমর্থক। এতে অংশ নিয়ে 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ভোট কেন্দ্র দখলের সব অপচেষ্টা রুখে দেয়া হবে। ভোট কেন্দ্রে থাকবো, ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয়, ইনশাআল্লাহ শক্ত হাতে লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করতে হবে 12ই ফেব্রুয়ারি। আর বিজয় হলে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার আশ্বাস দেন 11 দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের কিশোরদেরকে আমি সংশোধন করতে চাই, একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং একটি মাদক সাম্রাজ্য মুক্ত মোহাম্মদপুর আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দিতে চাই। এতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে একটা পক্ষ হতাশ হয়ে পড়েছে। তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং হতাশা থেকে তারা এখন চূড়াই পথেই নির্বাচনকে হাইজ্যাক করার চিন্তা করছে। গুন্ডাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে, ভোট কেন্দ্র অন্যায়ভাবে দখল করে মানুষের ভোট কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে। মোহাম্মদপুরে মাদক ও অস্ত্রের বাণিজ্য হয় দাবি করে ক্ষমতায় গেলে বিপথগামী সন্তানদের সুপথে ফিরিয়ে আনার কথা জানান তিনি। এখানে মাদকের রমরমা ব্যবসা চলে, এখানে আমাদের বুকের সন্তানদেরকে ভুল বুঝিয়ে বিপথগামী করে তাদেরকে অস্ত্রবাজি করা হয়, দখলবাজিতে নামানো হয়, এখানে মামলা বাণিজ্য হয়েছে। আমরা আমাদের যে সমস্ত সন্তানদেরকে বিপথগামী করা হয়েছে, আমরা তাদেরকে ইনশাল্লাহ বুকে টেনে নিয়ে সংশোধন করে তাদেরকে মর্যাদাবান নাগরিক হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলব। ওই ধাপ্পাবাজদের হাত থেকে এদেরকে বাঁচিয়ে তুলবো আমরা ইনশাল্লাহ। খেলাফত মজলিসের আমির মামুনুল হককে মন্ত্রী করার প্রতিশ্রুতিও দেন আমিরে জামায়াত। সারা দেশের জন্য একজন মর্যাদাবান মন্ত্রী পাবে ইনশাআল্লাহ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে দিয়েছে ইসি। সোমবার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। জানান, সঙ্গে নেওয়া গেলেও ভোট দেওয়ার গোপন কক্ষে ছবি তোলা যাবে না। জানান, 540 জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক নির্বাচনের পরিবেশ দেখতে বাংলাদেশে এসেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল পরামর্শ দিয়েছেন বলেও জানান আখতার আহমেদ। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন এবং তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। তো এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি যাতে এর ব্যাপারে কোনো রকমের দ্বিধা না থাকে। নরসিংদীতে প্রচারণার শেষ দিনেও নিজ ও দলের পক্ষে ভোট টানতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। নরসিংদীর উন্নয়নে যারা কাজ করে এমন প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। মাহবুবুর রহমানের তথ্যচিত্রে জানাচ্ছেন আফরিন পপি।
৭১টি ইউনিয়ন ও ৬টি পৌরসভা নিয়ে নরসিংদী জেলায় ৫টি সংসদীয় আসনে মোট ৪০ জন প্রার্থী লড়বেন। নরসিংদী জেলার মোট ভোটার সংখ্যা ১৯,৪৭,৯৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯,৭৯,৬৬৮ জন, মহিলা ভোটার ৯,৬৮,২৪৭ জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৬ জন। প্রচারণার শেষ সময়েও প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে। প্রত্যেক প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী। শেষ পর্যন্ত কার দিকে যাবে রায় সেই অপেক্ষায় নরসিংদীবাসী। গরিবের পাশে আছে তাকেই আমি ভোট দিব। জনগণের সেবা করতে পারে, ন্যায় বিচারক, তারে আমরা ভোট দিব। তারাই চাই যারা নরসিংদীর উন্নয়ন করব। গণভোট নিয়ে প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসক ও তথ্য অফিস। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক। ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশ টহল, বিভিন্ন বাহিনীর টহল এবং মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। নির্বাচিত হলে নরসিংদীর উন্নয়নে কাজ করবেন এবং চাঁদা, সন্ত্রাস, মাদক মুক্ত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। নির্বাচিত হই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, তাহলে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষকে সেবা করি। রাষ্ট্র সংস্কারের রূপরেখা, মেরামতের যে রূপরেখা দিয়েছেন আমাদের দল একটি চেয়ারম্যান তারেক রহমান, সেটা আমরা বাস্তবায়ন করব। আমি নরসিংদী অস্ত্র সন্ত্রাস মুক্ত একটি নরসিংদী করতে চাই। ওয়ার্ড ভিত্তিক অনেক সমস্যা রয়েছে, সেগুলো দূর করার জন্য আমরা 100 দিন, 3 মাস, 6 মাস, 5 বছর এরকম বিভিন্ন মেয়াদে ধাপে ধাপে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী বেশ কিছু পরিকল্পনা আমাদের আছে। কোনো প্রতিশ্রুতি নয়, বরং সুখে দুঃখে পাশে থাকবেন এমন ব্যক্তিকেই জনপ্রতিনিধি হিসেবে চান জনগণ। আফরিন পপি, মোহনা সংবাদ। নির্বাচন এলেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন মানিকগঞ্জের 3টি সংসদীয় আসনের নারী ভোটাররা। নির্বাচনের ফলাফলের পর জনপ্রতিনিধিদের কাছে গুরুত্ব হারায় নারী ভোটারদের প্রত্যাশা। নারী বান্ধব ও নারী উদ্যোক্তাদের জন্য সহায়ক হবেন এমন প্রার্থীকে এবার ভোট দিতে চান তারা। সাধন সূত্রধরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মানিকগঞ্জ জেলার 3টি সংসদীয় আসনে মোট ভোটারের অর্ধেকের বেশি নারী। জেলায় নারী ভোটার 6,63,913 জন। তাই এবারের নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ও অংশগ্রহণ আলাদা গুরুত্ব পাচ্ছে। বৈষম্যহীন সমাজ, সামাজিক নিরাপত্তা নিশ্চয়তা, বেকার সমস্যা দূরীকরণ সহ নারী উদ্যোক্তা তৈরি করতে সহায়তা করবে এমন প্রার্থীকে ভোট দিবেন মানিকগঞ্জের নারী ভোটাররা। একজন নারী হিসেবে আমার প্রথম প্রত্যাশা থাকবে একজন নারী বান্ধব সরকার যাতে এই দেশে আসে এবং নারীদের সমস্ত ধরনের সুযোগ সুবিধা জানি নিশ্চিত করে। নারী উদ্যোক্তা হিসেবে সরকারের কাছে প্রত্যাশা যে আমরা যেন স্বাধীনভাবে বিজনেস করতে পারি। তাই আমরা সরকারের কাছে চাইবো যাতে আমরা আগামী দিনগুলো কিভাবে আগানো যায় তারা যেন আমাদের পাশে থাকে, এতটুকুই আমার প্রত্যাশা। সংসদে যারা যাবে তারা যেন নারীদের নিয়ে বেশি করে ভাবে। আমি সরকারের কাছে আমি এটাই চাইবো যে তারা যেন নারীদের বিষয়ে একটু নজর দেয়, কারণ আমাদের এখন দেশের যে পরিস্থিতি, এখন আমাদের ঘর থেকে ছাড়তে চায় না। আমাদের নতুন সরকারের কাছে প্রত্যাশা আছে যে আমাদের শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে যাতে এটা আরো একটু ডেভেলপ হয়। যে সরকারই আসুক যে নারী বান্ধব হতে হবে। ভোটে নারীদের ভূমিকা শুধু সংখ্যা দিয়ে নয়, দেশের অর্থনীতিতেও তাদের অবদান গুরুত্বপূর্ণ। নারীদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। আমরা চাচ্ছি যে নারীকে পিছিয়ে রাখার না, নারীকে একটা সুস্থ সামাজিক পরিবেশ দিতে, যে নারী উদ্যোক্তারাই হোক আর নারী কর্মীরাই হোক তারা যেন নিরাপদে নির্বিঘ্নে আমাদের এই রাষ্ট্রে চলতে পারে, তাদের যে অবদান সেটা তারা রাখতে পারে। এটার মধ্যে যেন কোনো ছিনতাই না হয়, কোনো জুলুমবাজি না হয়, কোনো চাঁদাবাজি না হয়। মানিকগঞ্জের ভোটার সংখ্যা 13,20,699 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,56,777 জন, নারী ভোটার 6,63,913 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 9 জন। আফরিন পপি, মোহনা সংবাদ।
এবারের নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু এবং আগামীর রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন আসবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দু একদিনের মধ্যে উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হবে বলে জানান তিনি। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। গণভোটে হ্যাঁ ভোট জিতলে দেশের ভবিষ্যৎ বদলে যাবে বলে জানান প্রেস সচিব। এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোনো উত্তেজনা তৈরি হয়নি বলেও দাবি করেন তিনি। এইবারের নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে এবং উনি বলেছেন যে আমরা নির্বাচনে মাত্র 2 দিন বাকি, আমরা অলমোস্ট আমাদের লক্ষ্যে পৌঁছেছি। উনি বলেছেন নির্বাচন রাজনৈতিক কাঠামোর মধ্যে একটা অভূতপূর্ব চেঞ্জ নিয়ে আসবে, নির্বাচন এবং রেফারেন্ডাম। উনি বলেন যে এইবারের ইলেকশনে টেকনোলজির যথেষ্ট ব্যবহার হচ্ছে, যেটা ইলেকশনটা সবার জন্য আরো ইজিয়ার হচ্ছে। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রথম সাক্ষী অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি গ্রহণ শেষ হয়েছে। এছাড়া তাকে আসামি পক্ষের করা জেরার আংশিক শেষ হয়েছে। বাকি অংশের জন্য পরবর্তী দিন ধার্য হয়েছে 18 ফেব্রুয়ারি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত আওয়ামী লীগের আমলে সংঘটিত মানবতা বিরোধী মামলার সার্বিক বিষয় নিয়ে তথ্য দিয়েছে প্রসিকিউশন। মুদাসসির আলীর প্রতিবেদন। শতাধিক গুম খুনের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেলে তিনি জবানবন্দি দেন। পরে আসামি পক্ষের আইনজীবী তাকে জেরা করেন। পুরোপুরি শেষ না হওয়ায় 18 ফেব্রুয়ারিতে ফের জেরার দিন ধার্য করা হয়েছে। পরে এ নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ইকবাল করিম ভূঁইয়া তার জবানবন্দিতে সেনাবাহিনীর সদস্যরা কিভাবে ডিজিএফআই ও র্যাবের মাধ্যমে গুম খুনে পারদর্শী হয়ে উঠে তার ট্রাইব্যুনালে তুলে ধরেন। র্যাব মানুষ হত্যা করার জন্য যে ডিহিউম্যানাইজড হয়েছিল, সেই ট্রেনিংগুলো থেকে তাদেরকে যে সিভিলিয়ান হত্যার ব্যাপারে তাদের যেভাবে নিরুৎসাহিত করা হয়েছে, সেই কথাগুলো তারা মানতেন না এবং জিয়াউল আহসান সেটা মানতেন না। ডিজিএফআই ও র্যাব গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে জবানবন্দিতে ইকবাল করিম জানিয়েছেন বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। র্যাব এবং ডিজিএফআই দুটো সংস্থা তাদের কর্মকাণ্ডের কারণে যেভাবে বিতর্কিত হয়েছে, আয়নাঘরের মতো একটা বিভৎস সংস্কৃতি তারা চালু করেছে, র্যাব মানুষ হত্যা করে যেভাবে দুর্নাম কামিয়েছে, এই দুটো সংস্থার বিলুপ্ত হয়ে নতুন কোনো বাহিনী গঠন হওয়া উচিত। কারণ এই কলঙ্কের দায় নিয়ে এই বাহিনী দুটো বেশি দূর অগ্রসর হতে পারবে না। সে কারণে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। তবে ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি নিয়ে সমালোচনা করেন আসামি পক্ষের আইনজীবী। উনি বলেছেন সেনাবাহিনীর সমস্ত সদস্য ডিহিউম্যানাইজ। উনি গত 40 বছর ডিহিউম্যানাইজ ছিলেন, এখন উনি মনে হয় মানুষ হয়েছেন। এদিকে 2024 সাল থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের আমলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলা বিষয়ে তথ্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বর্তমান সময় পর্যন্ত 24টি ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে, যার মধ্যে ট্রাইব্যুনাল 1-এ 18টি এবং ট্রাইব্যুনাল 2-এ 2টি ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে, যেগুলোর বিচার চূড়ান্ত। রায় ঘোষণা হয়েছে মোট 3টি মামলায়। ট্রাইব্যুনাল 1-এ 2টি মামলা এবং ট্রাইব্যুনাল 2-এ 1টি মামলার রায় ঘোষণা হয়েছে। ট্রাইব্যুনাল 2-এ আরেকটি মামলার রায়ের জন্য অপেক্ষমান আছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। 15 মাসে রাজনৈতিক দলের পক্ষে পুলিশ কাজ করেনি উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন, এটাই প্রমাণ করে পুলিশ কোনো দলের না। সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি থেকে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হতে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। একই দিনে দুটি নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্যে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নির্বাচন কমিশনের প্রদত্ত নির্দেশনা ও পুলিশের নির্বাচনী অভিজ্ঞতার সমন্বয়ে আসন্ন সাধারণ নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে আমরা নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাণিজ্যকে
উদার করার ক্ষেত্রে ব্যবসায়ীরা যদি সক্ষমতা বাড়াতে না পারে তাহলে সেটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় সভাকক্ষে ইপিএ চুক্তি সই নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, এই উদার বাণিজ্য থেকে দেশের ভোক্তারা সুবিধাভোগী হবেন। জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে বলেও জানান তিনি। আমাদের টোটাল ট্যারিফ লাইন হচ্ছে বাংলাদেশের যত পণ্য আছে ৭,৪৫৮, এর মধ্যে ৭,৩89টার ভিতরেই আমরা শূন্য শুল্ক হারে পণ্য যেতে পারবো। এই যে একটা অর্থনীতির উদার সম্ভাবনা তৈরি হলো, বর্তমান যে আমাদের ট্রেড ইন গুডস আছে, ট্রেড ইন সার্ভিস আছে, এবং আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি এবং আমাদের মানুষের জাপানে যাওয়ার কর্মসংস্থানের উদ্দেশ্যে যে সুযোগ তৈরি হলো। স্বৈরশাসন ও দুর্নীতির অবসানে 11 দফা জাতীয় মুক্তির সনদ ঘোষণা করে বৃহত্তর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে দেশবাসীর উদ্দেশ্যে সরকারের প্রভাবমুক্ত সম্পূর্ণ স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনের দাবিতে সংগঠনটির জাতীয় কনভেনশনে এ আহ্বান জানান তারা। এ সময় উপস্থিত বক্তারা বলেন, শহীদদের রক্তে রঞ্জিত বাংলাদেশে আজও জাতীয় বেঈমান, লুটেরা ও সুবিধাবাদীদের চক্রান্ত অব্যাহত রয়েছে। তাদের দাবি, মাত্র 13% দুর্বৃত্তের স্বার্থ রক্ষার রাজনীতি আর মেনে নেবে না দেশের মজলুম জনগণ। মূল্যস্ফীতি বাদে সব ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা পূরণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করতে গিয়ে একথা জানান গভর্নর আহসান এইচ মনসুর। কর আদায় না বাড়িয়ে নতুন পে স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে বলেও সতর্ক করেন তিনি। তরিকুল ইসলামের প্রতিবেদন। চলতি 2025-26 অর্থ বছরের শেষ 6 মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় তিনি জানান, মূল্যস্ফীতি ঊর্ধ্বগতি থাকায় নীতি সুধার কমানোর ঝুঁকি নেয়নি বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতির ক্ষেত্রেই আমরা একটু পিছিয়ে আছি। আমাদের লক্ষ্য ছিল এই সময়ের মধ্যে 7% যাওয়া, সেটা আমরা পারি নাই। আমরা এখন 8.5 আছি। তো এটা এখনো আমরা আশাবাদী যেটা হবে। কর আদায় না বাড়িয়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হলে ব্যাংকের ঋণের বোঝা সরকারের আরও বাড়বে, যা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে বলে সতর্ক করেন তিনি। ফিসক্যাল পলিসি হ্যাজ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন মনিটারি পলিসির উপর। সাধারণত যেটা হয়, সরকার রাজনৈতিকভাবে ওই সিদ্ধান্তটা নেবে, এটার যে কনসিকুয়েন্সটা সেটা আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করব। তবে সুদের হার অপরিবর্তিত থাকলেও বেসরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা কিছুটা বাড়ানো হয়েছে বলে জানান গভর্নর। যদিও প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ আমরা মনে করছি আশাবাদী যে হয়তো একটু বাড়বে প্রোগ্রামের চাইতে, কিন্তু এটা আরো অনেক বেশি বাড়তে পারত যদি সরকারের বরোয়িংটা একটু কম হতো। তিনি আরও বলেন, ব্যবসা ও বিনিয়োগে গতি আনার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের স্বার্থের কথা চিন্তা করে কিছু প্রস্তাবনা দিতে পারে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ 2025 শুধুমাত্র কাগজে সীমাবদ্ধ না রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এটি পাশ করে আইনে রূপান্তর করতে হবে বলে মনে করেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহসানিয়া মিশন আয়োজিত জনস্বাস্থ্য সুরক্ষায় যুগান্তকারী অর্জন তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025 এবং পরবর্তী করণীয় নির্ধারণ শীর্ষক মতবিনিময় সভায় এমন দাবি জানান পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি। এছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লিবিয়া উপকূলে অভিবাসীদের বহনকারী রাবারের নৌকা উল্টে 55 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 2 শিশুও রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নৌকার মাত্র 2 জন নারী যাত্রী বেঁচে গেছেন বলে জানিয়েছে IOM। তারা 2 জন নাইজেরিয়ার নাগরিক। নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থীরাও ছিলেন। উত্তর পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আল জাওয়াইয়া থেকে যাত্রা শুরুর প্রায় 6 ঘন্টা পর নৌকাটিতে পানি ঢুকে সেটি ডুবে যায়।
ভারতের বিপক্ষে আগামী 15 ফেব্রুয়ারি নির্ধারিত টি-20 বিশ্বকাপ ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আগে আইসিসির কাছে 3টি স্পষ্ট দাবি তুলে ধরেছে সংস্থাটি। রোববার লাহোরে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে পিসিবির শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন। আলোচনার মূল উদ্দেশ্য ছিল কিভাবে সমঝোতার মাধ্যমে বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচটি নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়ানো যায়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। জনগণকে সক্ষম করাই বিএনপির লক্ষ্য, জানালেন তারেক রহমান। অনিয়ম বন্ধের ভয়ে একটি দল পরিবর্তনের বিপক্ষে, বলছেন জামায়াত আমির। মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে ভোট কেন্দ্রে, গোপন কক্ষে তোলা যাবে না ছবি। সকাল 7:30টায় শেষ হচ্ছে প্রচারণা। গণভোটে হ্যাঁ জিতলে বদলে যাবে দেশের ভবিষ্যৎ, বললেন প্রেস সচিব। 2-1 দিনেই জানানো হবে উপদেষ্টাদের সম্পদের বিবরণী। এবং র্যাব ডিজিএফআই এর বিলুপ্তি চাইলেন সাবেক সেনা প্রধান। পুলিশের রাজনৈতিক ব্যবহার বন্ধের চেষ্টা চলছে, জানালেন ডিএমপি কমিশনার। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।